সচরাচর বেশিরভাগ সাহিত্যিকই গম্ভীর আর স্বল্পভাষী হলেও আমাকে মোটের উপর আড্ডাবাজের মধ্যেই ধরা যেতে পারে। ওই যে দূরে জঙ্গলটা দেখছেন, তার ওপারেই আমি থাকি। আচ্ছা মশাই, এই কাছে পিঠে কোথাও মন্দির আছে নাকি? কে যাবি আমার সাথে? এমন সময় দেখলাম আকাশ থেকে খুলে গেছে একটা প্রবেশ পথ, আর সেই পথেই নেমে আসছে এক বিকট মূর্তি। ওই যে আজও এসেছে, ওই যে সেই সঙ্গে এক ভয়ঙ্কর ঝড় যেন সব ওলট পালট করে দেবে। ত্রৈলোক্যনা! নমস্কার, আমি সৌমেন, আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প ত্রৈলোক্যনাথ সিরিজের প্রথম গল্প, সজীব মাহমুদ নীল রচিত ত্রৈলোক্যনাথ ও কাপালিক। সজীব মাহমুদ নীল জন্ম বাংলাদেশের অন্তর্গত নওগাঁ জেলার এক প্রত্যন্ত গ্রাম শালবাড়িতে। পেশায় ছাত্র হলেও নেশা লেখালেখি। আজকের গল্প পাঠে আমি সৌমেন। ত্রৈলোক্যনাথের চরিত্রে তমাল এবং অন্যান্য বিভিন্ন চরিত্রে রয়েছে 86.7 তোমার FM থেকে RJ সৃজন ও সুমিত বাবু। গল্পের প্রচ্ছদ শিল্পী শঙ্খ। তাহলে একদম বেশি দেরি না করে চলুন শুরু করে ফেলা যাক আজকের গল্প, ত্রৈলোক্যনাথ ও কাপালিক। আমি একজন সাহিত্যিক। বাজারে নাম হয়েছে অল্প বিস্তর। বছরে 2-1খানা বই লেখার বরাত পাই বিভিন্ন প্রকাশকের কাছ থেকে। আর এতে যা অর্থ উপার্জন হয় তাতে আমার একলা মানুষের পক্ষে কলকাতার এই জীর্ণ পুরনো বাড়িতে থাকা এবং খাওয়া দুই চলে যায়। মোট কথা, আমি যদি না লিখি কিংবা লেখার শক্তি হারিয়ে ফেলি তাহলে পেট পুড়বে। সাহিত্যিক হওয়ার সুবাদে এলাকায় নাম হয়েছে খানিকটা। সচরাচর বেশিরভাগ সাহিত্যিকই গম্ভীর আর স্বল্পভাষী হলেও আমাকে মোটের উপর আড্ডাবাজের মধ্যেই ধরা যেতে পারে। এর ফলে বন্ধুবান্ধব জুটতে বেশি সময় লাগেনি। পাড়ার ক্লাব থেকে শুরু করে সবখানেই আমার যাতায়াত আছে বলা চলে। আর এর ফলে বছর 2 হলো একটা নতুন নেশা এসে জুটেছে, আর সেটা হলো চায়ের বাতিক। নিয়ম করে সকাল সন্ধ্যা 2 কাপ চা না খেলে মনটা কেমন কেমন করে। অর্থাৎ হাত খরচ বেড়ে গেছে অনেকটাই। ফলাফল আয়ের থেকে ব্যয়ের সংখ্যাটা বেড়ে গেছে। তাতে অবশ্য অসুবিধের কিছু নেই, কারণ ধারের হাত পাতলে কেউ ফিরিয়ে দেয় না, বাড়িওয়ালাও ভাড়ার তাগেদা দেয় না। মোটের উপর বলতে গেলে চলাফেরায় একটা বাবুয়ানা ভাব চলে এসেছে। আর ঠিক তখনই বিপত্তিটা বাঁধল। ইদানিং লেখার জন্য নতুন কিছুই পাচ্ছি না। ফলাফল স্বরূপ যা হবার তাই হলো। প্রকাশকগণ আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে বলা চলে। আর যারা অগ্রিম দিয়েছিল তারাও তাগাদা দিতে শুরু করেছে। মাঝে মাঝে এমনটা হয়, ভেবেছিলাম কিছুদিন পর হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই কিছুদিন যখন বছর গড়াতে লাগলো তখন বেশ মুশকিলেই পড়লাম। এইদিকে বন্ধুরা সব হয়ে উঠেছে মহাজন। আমাকে দেখলেই মুখ ভার করে থাকে। কখনো কখনো টাকার জন্য তাগাদা দিতেও পিছু পা হয় না। যে বাড়িওয়ালা মাসের পর মাস ভাড়ার কথা মুখেও আনতেন না, সেই ভদ্রলোকের মধ্যেও একটা মহাজনী স্বরূপ আচরণ চলে এসেছে। হয় ভাড়ার টাকা দাও, নয়তো ঘরখানা খালি করে দাও। কিন্তু এইদিকে উপার্জনের কোনো পথও তো খোলা নেই। আর তাই অবশেষে লোকচক্ষুর আড়ালে রাতের অন্ধকারে কলকাতা ছাড়তে হলো। আর তার আগে এক প্রকাশককে বিদেশি গল্পের প্লট শুনিয়ে বেশ কিছু অগ্রিম নিতেও বিবেকে বাঁধল না। আসলে পেটে ভাত আর পরনে কাপড় না থাকলে বিবেক নামক বস্তুটা কোনো কাজেই আসে না। বর্ধমানের ট্রেনে বসে আছি, সাথে টাকা কড়ি বিশেষ কিছু নেই। তাছাড়া কোথায় যাব সেটাও তো জানি না।
কেবল যা জানি তা হলো কলকাতায় আর ফিরব না। ট্রেন ছাড়ার সাথে সাথেই একটা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো ভেতর থেকে। ট্রেনটা যখন বেশ কিছুটা পথ এগিয়ে গেল তখন মনটা কেমন যেন খারাপই হয়ে যেতে লাগলো। যতই পথ এগিয়ে যাচ্ছে মনটা ততই খারাপ হতে শুরু করলো। সকালবেলা হয়তো পাড়ায় লোকে নানান কথা বলা বলি করবে, সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে না, কিন্তু এছাড়া আর উপায়ই বা কী? তবুও মাতৃভূমির টান তো রক্তের বাঁধনের থেকে কম কিছু নয়। নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুমটা যখন ভাঙল তখন দেখলাম ট্রেন থেমেছে। তবে কি বর্ধমান পৌঁছে গেছি? না, তাই বা হয় কিভাবে? বাইরে কেবলই ফর্সা হতে শুরু করেছে। এত তাড়াতাড়ি পৌঁছানোর তো কথা নয়। জানলা দিয়ে গলা বাড়িয়ে এই দিক ওই দিক তাকাচ্ছি, হঠাৎই আমার পাশের সিটের যাত্রী হাসতে হাসতে বলল, মশাই কি দেখছেন অমন করে? এখানে কিছুই পাবেন না। আগে আমরা কি বর্ধমানে পৌঁছে গেছি? আমতা আমতা করে প্রশ্নটা করতেই লোকটা খিকখিক করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, এখনই পৌঁছাচ্ছেন কোথায়? ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়েছে, কাজ চলছে, আর একটা ট্রেন আসছে অন্য রাস্তায়, আসলেই আবার যাত্রা শুরু হবে। তাও তো ঘন্টা খানেকের মামলা। আমি আর কোনো কথা বললাম না। বেশ কিছুক্ষণ গলা বাড়িয়ে এই দিক ওই দিক দেখলাম। আশেপাশে কোনো লোকালয় চোখে পড়ল না, কিন্তু বেশ কয়েকবার একটা ঢং ঢং শব্দ কানে আসলো। বুঝলাম আশেপাশে কোথাও একটা মন্দির আছে, আর সেখান থেকেই আসছে শব্দটা। মন্দির যেহেতু আছেই তাহলে নিশ্চয়ই লোকালয়ও থাকবে, থাকারই তো কথা। তাই যদি না থাকবে তাহলে এমন নির্জন লোকালয়ের বাইরে মন্দিরই বা প্রতিষ্ঠা করার কারণ কি? আচ্ছা মশাই, এই কাছে পিঠে কোথাও মন্দির আছে নাকি? ঘন্টার আওয়াজ কানে আসলো যে। লোকটা আমার দিকে বিরক্ত চাহনিতে তাকিয়ে বলল, সেটা আমি কিভাবে বলবো বলুন তো? এর আগে এই জায়গায় এসেছি নাকি? যত সব। প্রশ্নটা করাটা যে কতটা নির্বুদ্ধিতার কাজ হয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু উত্তর পেলাম আমার সামনে বসে থাকা লোকটার কাছ থেকে। এতক্ষণ লোকটা এক মনে খবরের কাগজ পড়ছিল। এবার আমার কথাটা কানে যেতেই খবরের কাগজ থেকে চোখ তুলে বলল, ঠিক মন্দির নয়, আশ্রমের মতনই একটা জায়গা। এখান থেকে বেশি দূর নয়, ওই মিনিট 10 পায়ের হাঁটা পথ। আমি একবার এসেছিলাম। কথাগুলো বলে লোকটা আবার খবরের কাগজের পাতায় মন দিল। আমি আর কোনো কথা বললাম না। তাছাড়া এইসব আশ্রম বা মন্দির নিয়ে আমার বিশেষ কৌতূহলও নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ চোখটা সামনের দিকে যেতেই বুকটা ধক করে উঠল। একজন কালো মতন কোট পরা লোক এগিয়ে আসছে সামনের দিকে, টিকিট মাস্টার। তার সাথে এটাও বুঝলাম যে কলকাতা থেকে যেটুকু মানসম্মান নিয়ে এসেছিলাম এবার সেটুকু খোয়াতে হবে, কারণ কিঞ্চিত টাকা বাঁচানোর জন্য টিকিটটা কাটা হয়নি। ভেবেছিলাম বর্ধমানের আগের কোনো স্টেশনে চুপচাপ নেমে পড়ব, কিন্তু সেটা আর হলো না। তার আগেই যমদূত এসে সামনে হাজির। এখন যদি বলি যে কাছে টিকিট নেই তাহলে মানসম্মানের যেটুকু বাকি ছিল সেটুকু তো হারাতে হবেই, তাছাড়া জেল জরিমানা হওয়াটাও অস্বাভাবিক নয়। কিন্তু এখন উপায়? এমন নির্জন জায়গাতে নেমে কোথায় বা যাব? আর তাছাড়া এখান থেকে লোকালয় ঠিক কতটা দূর সেটাও তো জানি না। হঠাৎই মনে পড়ল সামনে বসে থাকা লোকটার কথা। এখান থেকে কিছুটা দূরেই একটা আশ্রম আছে। আশ্রমে তো অনেক লোকই আশ্রয় নেয় শুনেছি। তাছাড়া ভাগ্য ভালো হলে খাবারের চিন্তাও নাকি দূর হয়ে যায়, এমনটাই তো লোকে বলে। আমি এখন যে অবস্থায় আছি, দুটো মুঠো ভাত আর মাথা গোজোয়ার মতো জায়গা পেলে আর কিছুই লাগে না। আর চোখে একবার তাকালাম সামনের দিকে। কালো কোট পরা লোকটা এখনও বেশ খানিকটা দূরে। সবার টিকিট পরীক্ষা করে তবেই তো আসবে। উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়াতেই পাশে বসে থাকা লোকটা বলে উঠলেন, আরে মশাই, আপনি আবার কোথায় যাচ্ছেন? আসলে ওই হয় না এইটুকু বোঝেনি তো। ও, বুঝেছি।
লোকটা কি বুঝলো বলতে পারি না, তবে আমার বেরোবার রাস্তাটা ছেড়ে দিল। ট্রেনে যাত্রী বিশেষ নেই, তাছাড়া যারা আছেন তারা সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। বেশ খানিকটা এগিয়ে গিয়ে পিছনের একটা দরজা খুলে নেমে পড়লাম। যে মানুষটা একটা সময় বাবুয়ানা করে বেড়াতো, আজ কিনা তাকেই একজন সামান্য টিকিট মাস্টারের জন্য এমন করে পালাতে হচ্ছে। মনে মনে বেশ হাসিই পেল। ট্রেন থেকে ফাঁকা জমিতে নেমে কানটা একটু খাড়া করলাম। লোকটা বলেছিল মিনিট 10 পায়ের হাঁটা পথ, কিন্তু চারিদিক দেখে মনে হচ্ছে না এর মধ্যে কোনো আশ্রম বা সেই মতো কিছু থাকতে পারে। যেদিকেই তাকাই কেবল খোলা মাঠ আর মাঠ। তাছাড়া আশ্রমটা ঠিক কোন দিকে সেটাও তো বুঝতে হবে। সাথে কোনো খাবারও নেই, খালি পেটে আর কতক্ষণই বা হাঁটব। ফাঁকা মাঠে কান খাড়া করে দাঁড়িয়ে এই সবই ভাবছি, হঠাৎ একটা মৃদু শব্দে কানের ভেতরের লোমগুলো সজাগ হয়ে উঠল। শব্দটা ঠিক কত দূর থেকে আসছে সেটা না বুঝতে পারলেও সেটা যে উত্তর দিক থেকেই আসছে সেটা বুঝতে পারলাম। অর্থাৎ এখন আমি যেভাবে দাঁড়িয়ে আছি তা থেকে খানিকটা ঘুরে একেবারে নাক বরাবর হাঁটতে হবে। যেতে যেতে আরও 2-1 সেই শব্দটা কানে আসবে কি? আসলে তো ভালোই। হাঁটা আরম্ভ করলাম। ঠিক কতক্ষণ এমন নির্জন খোলা মাঠে হাঁটলাম বুঝতে না পারলেও সেটা যে আধা ঘন্টা ছাড়িয়ে গেছে সেটা বুঝতে অসুবিধে হলো না। পিছনের বিরাট দানবীয় ট্রেনটা চোখের আড়াল হয়েছে বহুক্ষণ আগেই, কিন্তু আশ্রমটা কোথায়? তাছাড়া এতক্ষণ ধরে দেহের সকল ইন্দ্রিয় সচল করেই হাঁটছি, একবারও কিন্তু শব্দটা আর কানে আসলো না। তবে কি দিক ভুল করলাম? যদি তাই না হবে তাহলে এতক্ষণ তো আশ্রমটা খুঁজে পাওয়ারই কথা। লোকটা বলেছিল মিনিট 10 পথ, সেখানে না হয় 20 মিনিট হোক, কিন্তু এতক্ষণ ধরে হাঁটার পরও তো কোনো নাগালই পেলাম না। এদিকে বেলা বাড়তে শুরু করেছে। অনবরত পথ চলার ফলে খিদের ভাবটাও চলে এসেছে। তার থেকেও বড় কথা হলো পিপাসায় যেন বুকের ছাতিটা ফেটে যাওয়ার উপক্রম। এইভাবে আর কতক্ষণ চলতে পারবো বুঝতে পারলাম না, কিন্তু আশ্রম আর কত দূর? আরও বেশ কিছুটা হাঁটার পরও যখন আশ্রম তো দূর কথা, কোনো লোকালয়েরও দেখা মিলল না, তখন আমার এই পথ হারানোর বিষয়ে আর কোনো সন্দেহ রইলই না। সূর্য ততক্ষণে পূর্ব দিকে উঁকি দিতে শুরু করেছে, আর সেই সাথে সাথে পেটের খিদেটাও। গলা শুকিয়ে কাঠ, একটু জল হলে ভালো হতো ভেবে এই দিক ওই দিক তাকাচ্ছি, ঠিক তখনই চোখে পড়ল জিনিসটা। বেশ খানিকটা দূরে কেউ যেন হেঁটে আসছে আমারই দিকে। লোকটার মাথায় একটা পাত্র। বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পর লোকটা আমার কাছে এসে দাঁড়ালো। তাকে লোক না বলে যুবক বলাই মানানসই হবে। আমাকে আলের উপর এমন করে বসে থাকতে দেখেই হয়তো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? আর এখানেই বা কি করছেন? বললাম, আমি একজন পথিক, পথ হারিয়ে এখানে চলে এসেছি। কিন্তু তুমি কে? এত সকালে এইসব নিয়ে কোথায় বা যাচ্ছ? ওই যে দূরে জঙ্গলটা দেখছেন, তার ওপারেই আমি থাকি। দূরের কালো অবয়বের মতো দাঁড়িয়ে থাকা ফাঁকা জায়গাটার দিকে ইশারা করে বলল যুবক। আমি একবার সেদিকে তাকিয়ে আবার বললাম, কিন্তু তোমার মাথায় ওগুলো কি? প্রসাদ। প্রসাদ? কিসের? আশ্রমের। আমার বাবা গত হয়েছেন 7 দিন হলো, তারই মানত ছিল, আজকে আশ্রমে দিতে যাচ্ছি। যুবকের কথায় একটু স্বস্তি পেলাম। যাক, আমি যে আশ্রমের খোঁজে এতক্ষণ ধরে হাঁটছি, এই যুবকও সেখানেই যাবে। আর তার থেকেও খুশির কথা হলো যে আজ যেহেতু এই যুবক আশ্রমের প্রসাদ নিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আরও অনেকেই নিয়ে যায়। তবুও নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলাম, তাই প্রসাদ কেবল তুমিই নিয়ে যাচ্ছ নাকি অনেকেই নিয়ে যায়? হ্যাঁ, অনেকেই। কোনোদিন একজন, কোনোদিন 2-3 জন, ঠিক নেই। আচ্ছা আচ্ছা, তার আগে বলো তো, তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারবে গো? পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। জল? সে তো আমার কাছে নেই, তবে আমি যে পথে আসলাম সে পথে একটা পুকুর আছে, আপনি চাইলে সেখানে গিয়ে জল খেতে পারেন। ওই যে ওইখানে। যুবক হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিল। একটু হেঁটে পুকুরের কাছে গিয়ে দাঁড়াতেই দেখলাম সে ভুল কিছু বলেনি। স্বচ্ছ কাচের মতো জল টলমল করছে পুরো পুকুর জুড়ে। দেরি না করে আঁজলা ভরে জল খেয়ে আবার যুবকের কাছে এসে বললাম, আচ্ছা, আশ্রমটা এখান থেকে কত দূর? অনেকটাই দূর। কেন? না মানে মানে আমি তো সেখানেই যাচ্ছিলাম, কিন্তু পথ ভুলে এখানে চলে এসেছি। তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারো? হ্যাঁ পারি, আমি তো সেখানেই যাচ্ছি, চলুন না আমার সাথে।
বলেই যুবক নামিয়ে রাখা পাত্রটা আবার মাথায় তুলে হাঁটতে শুরু করলো। আমিও তার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যুবক টুকটাক কথা বলছে, আমি কেবল ওই হ্যাঁ হু বলে যাচ্ছি। বেশ খানিকটা ফাঁকা মাঠের উপর দিয়ে হাঁটার পর একটা জঙ্গল মতো জায়গায় এসে পৌঁছলাম। এটাকে কি জঙ্গল বলা চলে? চারিদিকে বেশ বড় বড় গাছ দিয়ে ঘেরা একটা জায়গা, আর তার ঠিক মাঝখানেই একটা পাকা বাড়ি। বুঝলাম এটাই সেই আশ্রম যেখান থেকে বাজা ঘন্টার আওয়াজ আমার কানে গিয়েছিল। আর তার সাথে সাথে নিজের এমন নির্বুদ্ধিতার পরিচয়ও পেলাম। আরে লোকটা তো ঠিকই বলেছিল যে মিনিট 10 পথ। এই জায়গাটা তো আমি সেই কখনই ছেড়ে গিয়েছি। ভেবেছিলাম এটা ছোটোখাটো একটা জঙ্গল। আমি কলকাতার আশ্রমগুলো দেখেছি, তাই এই জঙ্গলের ভেতরেই যে কোনো আশ্রম থাকতে পারে সেটা আমার মাথাতেই আসেনি। হায় রে, তখন যদি একটু লক্ষ্য করতাম জঙ্গলের ভেতরের দিকটা, তাহলে কি আর এতটা পথ হাঁটতে হতো? বড্ড বেকুবের মতো কাজ করেছি। এই যে আমরা চলে এসেছি, চলুন। বলেই যুবক জঙ্গলের বুক চিরে তৈরি হওয়া পায়ে হাঁটা পথ ধরে এগিয়ে যেতে বলল। এবার আমাকে তার পিছু পিছু চলতে হলো, কারণ পথের দুই দিকেই কাটার গাছ, আর তার ঠিক মাঝখান দিয়েই সৃষ্টি হয়েছে সরু পথ। সেইখানে আড়াআড়িভাবে 2 জন লোক একসাথে হেঁটে যাওয়া সম্ভব নয়। পাকা বাড়িটা বাইরে থেকে আবছা দেখা গেলেও বেশ খানিকটা পথ হেঁটে যখন বাঁধানো পুকুর ঘাটে এসে দাঁড়ালাম, ততক্ষণে আমার দুচোখ বিস্ময়ে গোল গোল হওয়ার অবস্থা। বাইরে থেকে বোঝবার এতটুকুও জো নেই যে ভেতরটা আসলে কোনো এক স্বপ্নপুরীর মতো সুন্দর। শান বাঁধানো পুকুরটাই যেন টলমল করছে স্বচ্ছ কাচের মতো জলবিন্দু। শুধু তাই নয়, সেই জলের রাশিতেই ঘুরে বেড়াচ্ছে হাজারো মাছের দল। বাইরে থেকে যেটাকে পাকা বাড়ির মতন মনে হয়েছিল, এবার সেদিকে নজর দিতেই দেখলাম এটাকে বাড়ি না বলে বরং এই নির্জন লোকালয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা একটা রাজপ্রাসাদই বলা চলে। যদিও বয়সের ভারে খানিকটা নুইয়ে পড়েছে, কিন্তু তবুও তার সৌন্দর্য যে এতটুকুও খুইয়ে যায়নি। যুবকের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা, এমন জায়গায় এই প্রাসাদের মতো বাড়িটা কে নির্মাণ করেছে? আমার যতদূর ধারণা এটা আগে আশ্রম ছিল না। যুবক কিন্তু এই প্রশ্নের কোনো সৎ উত্তর দিতে পারল না, কেবল বলল, কি জানি। আমিও আর কোনো প্রশ্ন না করে ইট বাঁধানো সরু রাস্তা দিয়ে হেঁটে চললাম যুবকের পাশাপাশি। আমরা আশ্রমের সামনে গিয়ে দাঁড়াতেই একজন বৃদ্ধ এসে বলল, তুমি নিধু মুক্তারের ছেলে না? যদিও বৃদ্ধের বয়স হয়েছে, তবুও কণ্ঠ যেন বজ্র কঠিন, আর সেই সাথে বেশ গম্ভীর। বুঝলাম বয়সের ভারে তার শরীর খানিকটা ভেঙে পড়লেও কণ্ঠে তার কোনোই ছাপ ফেলতে পারেনি। যুবক 2 হাত জড়ো করে বুকের কাছে এনে বলল, আগে হ্যাঁ ঠাকুর মশাই, বাবা গত হয়েছেন 7 দিন হলো, শুনেছেন নিশ্চয়ই। তাই আমিও তার মানত পূরণ করতে আসলাম। ঠাকুর বলে সম্বোধন করা বৃদ্ধ গোছের লোকটা যুবকের কথা শুনে খানিকটা বিমর্ষ হয়ে পড়লেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটাই জগতের রীতি, সবাইকেই চলে যেতে হবে। কিন্তু নিধু মুক্তার যে তোমার মতো যোগ্য সন্তান রেখে গেছে, এইটাই বা কম কিসে? না, বাবার মানত পূরণ করতে এসেছো বলে বলছি না। তোমার বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি। যাই হোক, এসো, ভেতরে এসো। কথাটা বলেই উল্টো ঘুরে তিনি ভেতরে যাওয়ার উপক্রম করেও খানিকটা থমকে দাঁড়ালেন। তারপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ইনি বোধহয় তোমার সাথে এসেছেন, তাই না? আগে না ঠাকুর মশাই। বলেই যুবক তার আর আমার দেখা হওয়ার ঘটনার বিস্তারিত বর্ণনা করল। সব শুনে তিনি বললেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এরপর আর বিশেষ কথা হলো না। আমি আশ্রমের ভেতরেই বসে রইলাম। দেখলাম বৃদ্ধ ঠাকুর মশাই আমার দিকে ফিরেও তাকালেন না। তিনিও সেই যুবকের পিছু পিছু বাইরে চলে গেলেন। একটু পর একজন মাঝবয়সী আধময়লা ধুতি পরিহিত লোক কলার পাতায় করে খিচুড়ি দিয়ে গেল। বুঝলাম এই লোকটা এখানকার ভৃত্য। সারাটা দিন আশ্রমের এখানে ওখানে ঘুরে বেরিয়ে যা বুঝলাম, এখানে বিশেষ করে লোকজন খুব একটা আসে না। থাকার মধ্যে কেবল বৃদ্ধ ঠাকুর আর সেই ভৃত্য মহাশয়। কিন্তু আশ্রম তো এমন হওয়ার কথা নয়।
কলকাতার আশ্রমগুলোতে সবসময় লোকজনের ভিড় লেগেই থাকে, কিন্তু এই জায়গাটা এমন জনশূন্য কেন? তবে কি এটা কোনো আশ্রম নয়? দিনের আলো ক্রমেই কমতে শুরু করছে। এমনিতে এখানে সবসময় শুনশান নীরবতা বিরাজমান। দিনের আলো কমতেই সেটা যেন বেড়ে গেল কয়েক গুণ। সত্যি বলতে দ্বিধা নেই, এবার খানিকটা ভয় ভয় করতে লাগলো। এইদিকে ঠাকুর আর সেই ভৃত্যেরও কোনো দেখা নেই। মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে এরই মধ্যে। তবে কি রাতের বেলা এখানে কেউ থাকে না? যদি থাকতো তাহলে তো কমপক্ষে সন্ধ্যার বাতিটা জ্বলতো, কিন্তু সেটারও যখন কোনো লক্ষণ চোখে পড়ল না, তখন সন্দেহটা আরও বাড়তে লাগলো। আর তেমনটাই যদি হয় তাহলে এই নির্জন লোকালয়ের জঙ্গলের মধ্যে আমাকে একাই রাত কাটাতে হবে, সম্পূর্ণ একা। কথাটা ভাবতে ভাবতে শরীরের লোমগুলো খানিকটা দাঁড়িয়ে গেল। আমি ভীতু নই, কিন্তু তবুও এমন একটা জায়গায় একা রাত কাটাতে অতীব সাহসী মানুষেরও কপালে ঘামের আবির্ভাব ঘটবে, এটাই স্বাভাবিক। দরজার দিকে মুখ করে বসে এই সবই ভাবছি, হঠাৎই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। একটা কালো অবয়ব এসে দাঁড়িয়েছে দরজাটার কাছে। অবয়বটা বোধহয় আমার উপস্থিতি টের পেয়েই দ্রুত সরে গেল দরজা থেকে, আর সরে যেতেই দ্বিতীয়বারের মতো শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বুঝলাম এমন ঠান্ডা আবহাওয়াতেও আমার কপালে জমতে শুরু করেছে বিন্দু বিন্দু জলকণা। শেষে কি কোনো ভূত প্রেতের হাতে জীবনটা দিতে হবে নাকি? এর চেয়ে তো আমার কলকাতা ঢের ভালো ছিল। পাওনাদারের হাত থেকে বাঁচতে এখন দেখি আরও বড় বিপদের সম্মুখীন হতে চলেছি। ভূতে বিশ্বাস ছিল না কখনো, কিন্তু এখানকার পরিবেশটা এমন যে সেই অবিশ্বাসটাই যেন বারবার বিশ্বাসে পরিণত হয়। একইভাবে বসে রইলাম বেশ কিছুক্ষণ। বেশ কিছুটা সময় পার হওয়ার পরও যখন আর কিছু ঘটল না, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। মনকে বোঝানোর চেষ্টা করলাম এ আমার চোখের ভুল, কিন্তু এই বুঝ কিন্তু বেশিক্ষণ রইল না। স্পষ্টই দেখলাম দরজার কাছটায় আবারও একটা কালো ছায়ামূর্তি ফুটে উঠছে ধীরে ধীরে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন অবয়বটা একইভাবে দাঁড়িয়েই রইল, তখন মনে বেশ খানিকটা শক্তি আর সাহস সঞ্চয় করে আমতা আমতা করে বললাম, কে কে ওখানে? তৎক্ষণাৎ গম্ভীর অথচ বজ্রকঠিন কণ্ঠে ভেসে আসলো, ভয় নেই, আমি। না, এই কণ্ঠটা আমার চেনা। ঠাকুর মশাই। তাহলে আমার সন্দেহটা অমূলক। আর যাই হোক, এমন নির্জন স্থানে আমাকে একা একা থাকতে হবে না। বললাম, আপনি কি এখানেই থাকবেন রাতে? ঠাকুর মশাই ততক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। বললেন, হ্যাঁ, আমি এখানেই থাকি। আর ওই লোকটা? সেও এখানেই থাকে। আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো, কিন্তু একটু আগে মনোজ গিয়ে বলল তুমি এখানে, তাই দেখতে এলাম। দেখো, তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করো না। হিসাব করলে দেখা যাবে তুমি আমার থেকে অনেকটাই ছোট, তাই। বুঝলাম একটু আগে যে ছায়ামূর্তিটা দরজার কাছটায় এসে দাঁড়িয়েছিল সেটা মনোজ নামের লোকটা। সেই আমাকে এখানে দেখে ঠাকুরকে গিয়ে জানিয়েছে, আর তারপরেই তিনি নিজে এসেছেন। বললাম, নিশ্চয়ই। কিন্তু তুমি এখানে থেকে গেলে যে? যদিও এটা আশ্রম, লোকে থাকতেই পারে, কিন্তু তবুও সচরাচর এখানে কেউ রাতের বেলা থাকে না। অবশ্যই থাকে না বললে ভুল হবে, আসলে থাকতে চায় না। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। নিকষ কালো অন্ধকারেও বুঝতে পারলাম। কথাগুলো বলতে বলতে ঠাকুর আমার থেকে খানিকটা দূরে বসে পড়লেন। আচ্ছা ঠাকুর মশাই, এখানে সন্ধ্যারতি করেন না? পাশে তো একটা মন্দির মতন জায়গা, যদিও চোখের দেখায় মন্দিরটা কোন দেবীর সেটা বুঝতে পারিনি। তাছাড়া আলোও তো দেখছি না।
প্রদীপের তেল বুঝি শেষ? ঠাকুর একটু হেসে বললেন, এখানে রাতে আলো জ্বলে না, অন্ধকারই থাকে। কিন্তু বললে না তো তুমি এখানে কেন? মনে মনে চিন্তা করলাম, এনাকে লুকিয়ে লাভ কি? তাছাড়া ইনি তো আর কলকাতার লোক নন। সব কিছু সবিস্তারে বর্ণনা করতেই তিনি বললেন, বেশ বেশ, কিছুদিন থাকতে চাও থাকো। এখানে কিন্তু আগুন জ্বলে না। লোকে যদি কিছু দিয়ে যায় তবেই খেতে পারবে, অসুবিধে হবে না তো? না না, অসুবিধেই বা কি? তাছাড়া আপনাদের যা জুটবে তার থেকে আমাকে নিশ্চয়ই দুটো দিতে আপনার আপত্তি থাকবে না। এতটুকুতেই চলবে। তা বেশ, তা বেশ। তুমি তো কলকাতার মানুষ, তাই না? কি যেন নাম বললে? সঞ্জীব চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একবার অনেক আগে গিয়েছিলাম কলকাতায়। সে অনেক দিন আগের কথা। তারপরই এখানে এসে উঠেছি। সে এক ভয়ঙ্কর ঘটনা। বলতে বলতে শেষের কথাটা বলতে গিয়ে ওনার কণ্ঠটা কেমন যেন ভারী হয়ে উঠল। বললাম, ভয়ঙ্কর ঘটনা? কেমন ভয়ঙ্কর ঘটনা? ততক্ষণে চোখে অন্ধকার সয়ে গেছে। সেই সাথে চাঁদের এক টুকরো আলো এসে পড়েছে আশ্রমের প্রশস্ত বারান্দায়। দেখলাম আমার প্রশ্ন শুনে বৃদ্ধ ঠাকুরের মুখটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল, আর সেই উজ্জ্বলতাই বেরিয়ে আসলো কণ্ঠ দিয়ে। একটু হেসে বললেন, বড়ই ভয়ঙ্কর ঘটনা। ভয়ঙ্কর সেই ঘটনাটা ঠিক কি সেটা না জানতেও বৃদ্ধ যে আমার সঙ্গ থেকে বেশ খুশিই হয়েছেন সেটা বুঝতে অসুবিধে হলো না। একে তো এমন একটা জায়গায় বসবাস করেন, তার উপর কথা কইবার লোকের অভাব। তাই এখন গল্প করার একজন লোক পেয়ে ঠাকুর মশাই যেন বেশ নড়ে চড়ে গল্পের আসর সাজিয়ে বসলেন। আমার আর কোনো প্রশ্ন করতে হলো না। মনে মনে গল্পটা সাজিয়ে নিয়ে বলতে আরম্ভ করলেন। আমার নাম ত্রৈলোক্যনাথ চাটুর্যে। পৈতৃক নিবাস বীরভূমের রামপুরা হাটের শীতল দিঘিতে হলেও সেখানে বিশেষ থাকা আমার হয়নি। জীবনের পুরোটা সময়ই কেটে গেল এই ভবঘুরে অবস্থায়। বাবাকে দেখিনি। আমার জন্মের 3 বছর পর মাও ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেল। আমার এমন ছিন্ন ভিন্ন ছিন্ন মস্তার জীবনটা শুরু তখনই। আমার বয়স তখন কত হবে, এই 8 কি 9। হঠাৎই শুনলাম গ্রামের বুড়ো বটতলায় নাকি এক জটাধারী তান্ত্রিক সাধু এসে আস্তানা কেড়েছে। গেলাম না, একা নয়, আমার বয়সী আরো অনেকের সঙ্গেই গেলাম। দেখলাম সত্যি বুড়ো বট গাছটার নিচে একজন লোক বসে আছে। আমার সঙ্গে থাকা ছেলেরা কাছে না গেলেও আমি গেলাম। কেন জানি না, তখন ভয় জিনিসটা ঠিকঠাক কাজ করছিল না। আমি কাছে যেতেই সাধু কেমন একভাবে আমার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটিয়ে অতীব স্নেহের স্বরে বলল, আয় আয়, বস এখানে। মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ভয় যেটুকু ছিল, এই ডাক শুনে যেন সেটুকুও মিলিয়ে গেল। কাছে গিয়ে বসলাম। সে আমার মাথায় পরম স্নেহের হাত বুলিয়ে দিতে লাগলো। খাবি কিছু? তখন এমনিতেই ছোট, বয়স কম। সেই বয়সে খাবারের প্রতি একটা
দুর্নিবার আকর্ষণ থাকে। খাবারটা কে দিল, কোথা থেকে এলো, সেসব ভাবার কথা মাথাতেও আসে না। কেবল মনে একটাই বাসনা, সেটা হলো খাবো। বললাম, খাবো। আমার কথা শুনে সাধু পাশের লাল পুটুলির ভেতরে হাত ঢুকিয়ে সেখান থেকে একটা পাকা কলা বের করে আমার দিকে এগিয়ে দিতেই মন্ত্রমুগ্ধের মতো আমি সেটা নিলাম। দিনের আলো কমতে শুরু করেছে। পিছনে তাকিয়ে দেখি আমার সঙ্গীরা ফিরে গেছে গ্রামে। যা, সন্ধে হয়ে আসলো, বাড়ি যা। আমি আর কোনো কথা না বলে হাতের মুঠোতে পাকা কলাটা নিয়ে ফিরে এলাম গ্রামের দিকে। ফিরে তো এলাম, কিন্তু মনটা কেমন যেন উদাস হয়ে পড়ল। বারবার কেবল একটা কথাই মনে হতে লাগলো, আর সেটা হলো আর একবার সাধুর কাছে যেতে হবে। কি যেন একটা কাজ বাকি আছে আমার। এমন অনুভূতির কথা তখন বুঝতে না পারলেও এখন বুঝি। তখন কেবল মনে হয়েছিল আমাকে আর একবার যেতে হবে গ্রামের বুড়ো বট গাছটার কাছে। সকালবেলা উঠে ছুটে গ্রামের শেষ প্রান্তের সেই বুড়ো গাছটার কাছে গিয়ে দেখলাম সাধু আসন পেতে বসে আছে। সামনের ধনির আগুন প্রায় নিভু নিভু। অবাক হয়ে দেখলাম সাধু চোখ না খুলেই বলল, বস। আমি দিব্যি দেখছিলাম যে লোকটা তখনও দু চোখ বন্ধ করে আছে, অথচ সে আমার উপস্থিতি টের পেল। পায়ের শব্দ হয়নি, কারণ দূর থেকে সাধুকে ধ্যানমগ্ন অবস্থায় দেখে আমি অতি সাবধানেই এসেছি। আর তাছাড়া হয় এমন যে চোখের দেখা না দেখেও কারো উপস্থিতি বোঝা যায়, কিন্তু সেক্ষেত্রে আগন্তুককে একেবারে তোমার কাছে যেতে হবে। কিন্তু আমি তো তখন দাঁড়িয়ে আছি বেশ কয়েক হাত তফাতে। আমাকে কাছে ডাকতেই এগিয়ে গেলাম সাধুর দিকে। তারপর কাল যেখানে বসেছিলাম আজও সেইখানটাতেই বসে পড়লাম। কে যাবি আমার সাথে? একেবারে অপ্রত্যাশিত প্রশ্ন। কাউকে সাথে যেতে বলার আগে তাকে চিনতে হয়, জানতে হয়। আমার না হয় ছোটবেলায় বাবা মা দুই মারা গেছে, থাকি মামার বাড়িতে। আমি জানি যদি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে তারা খুশি হবে। কিন্তু যাদের পরিবার আছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে, তাছাড়া লোকটা তো আমার সম্পর্কে কিছুই জানে না। তাহলে কোন চিন্তাধারার বশবর্তী হয়ে এমন অদ্ভুত প্রশ্ন করে লোকটা? কিন্তু সে সময় আমার মাথায় এইসব চিন্তা ভাবনা আসেনি। অবশ্যই আসা উচিত নয়। 8-9 বছরের একটা ছেলের চিন্তাধারা কতই বা প্রখর হতে পারে। আমতা আমতা করে বললাম, কোথায়? প্রশ্নের উত্তর না দিয়ে সাধু আমার দিকে দৃঢ়ভাবে তাকিয়ে আমার চোখে মুখে কি যেন দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ এমন অবাক চাহনিতে তাকিয়ে সে বলল, চল আমার সাথে। ত্রৈলোক্যনাথকে থামিয়ে অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি গেলেন সাধুর কথায়? একটু হাসলেন, বললেন, আগেই বলেছি, আমি ঘর ছাড়লে মামা মামি দুঃখী হওয়া তো দূরের কথা, বরং খুশি হবে।
তাছাড়া লোকটার মধ্যে কি যেন একটা ছিল, বুঝলে, যা সব সময় বাইরের দুনিয়াকে টেনে চলে নিজের দিকে। জিনিসটা যে ঠিক কি সেটা তখন অবশ্যই বুঝতে না পারলেও পরে বুঝেছিলাম। সেটা একটা অন্য ঘটনা, পরে বলা যাবে এখন। আচ্ছা আচ্ছা, তোমার বিরক্ত লাগছে না তো? ত্রৈলোক্যনাথের কথায় আমি লজ্জিত হাসি হেসে বললাম, আরে না না। হওয়ারই কথা। এইসব কথা এর আগে কাউকে বলিনি। তাছাড়া বলবার মতো কথাও তো নয়, লোকে বুঝলো কি বলে হাসবে। এই যাক সে কথা। চেনা নেই জানা নেই এমন একটা লোকের হাত ধরে চলে গেলাম গ্রাম ছেড়ে। এরপর বলবার মতো অনেক ঘটনাই ঘটেছে বটে, কিন্তু সেসব কথা এখন নয়, পরে বলবো খন। যে ঘটনাটা বলবো বলে বলেছি সেটাই এখন বলি। আমার বয়স তখন 18-19। সেই সাধুর সঙ্গে থেকে তন্ত্রের বেশ কিছু বিদ্যা আমার জানা হয়ে গেছে, আরো শিখছি। বলতে গেলে তিনি তখন আমার গুরু। এক জায়গায় বেশি দিন থাকি না, এক এক দিন এক এক স্থানে গিয়ে নিজেদের আস্তানা পাতি। বেশিরভাগই কোনো শ্মশানে বা পুরনো মন্দিরে। তো সেই রকমই এখানে ওখানে ঘুরতে ঘুরতে একদিন তোমাদের কলকাতার একটা শ্মশানে আস্তানা গেড়েছি। শ্মশানে কোনো এক সাধু সন্ন্যাসী এসেছে শুনে আশেপাশের গ্রাম থেকে লোকজন আসছে। নিজেদের সমস্যা বলে মাদুলি নিয়ে যাচ্ছে। যদিও আমি জানতাম সেসব মাদুলিতে তাদের সমস্যার কোনো সুরাহা হবে না, কিন্তু কিন্তু কিছু কিছু লোক এমন জিদ করে বসে যে মাদুলি না নিয়ে যেতে চায় না। যখন থেকে আস্তানা পেতেছি তখন থেকেই লক্ষ্য করছিলাম একজন লোক আমাদের থেকে খানিকটা দূরে বসে আছে। গ্রামবাসী আসছে আবার চলেও যাচ্ছে, কিন্তু সেই লোকটা গেল না, এক মনে বসে রইল সেইখানেই। এদিকে বিকেল নেমে আসতেই লোকজনের আসা যাওয়া কমে গেল। এমনিতেই এমন সময় লোকজন খুব একটা শ্মশানের দিকে আসে না, সেদিনও তার ব্যতিক্রম হলো না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সেই লোকটা কিন্তু ফিরে গেল না, বরং পায়ে পায়ে এগিয়ে এলো আমাদের দিকে। মাঝবয়সী লোক, পরনে ধুতি পাঞ্জাবি, দেখে ভদ্র ঘরের লোক বলেই মনে হয়। কিন্তু দেখলাম লোকটার মন শান্ত নয়, যেন যেন প্রতিনিয়ত তার উপর দিয়ে বয়ে যাচ্ছে কোনো এক অজানা ঝড়। হ্যাঁ, আর সেই ঝড়ের আঘাতে খানিকটা ভেঙে পড়েছে মানসিকভাবে। হাত জোড় করে প্রণাম করে অনুমতি নিয়ে বসে পড়ল সামনে। গুরু বলল, কিরে, কিছু বলবি? প্রশ্ন শুনে লোকটা খানিক আমার দিকে তাকিয়ে ইতস্তত করতেই গুরু বলল, সমস্যা নেই, এটা আমার ছেলে, ওর সামনেই বলতে পারিস। এতক্ষণে বুঝলাম লোকটা সেই তখন থেকে কেন বসেছিল, আর কেনই বা এতক্ষণ আসেনি। হয়তো ভেবেছিল গুরুর সঙ্গে একলা কিছু কথা বলবে, কিন্তু
সন্ধে হয় হয় অবস্থাতেও যখন আমি গুরুকে ছেড়ে গেলাম না, তখন এক প্রকার বাধ্য হয়েই তাকে আসতে হলো। গুরুর কথায় খানিক স্বস্তি পেয়ে হাত জোড় করে করুণ মিনতি ভরা কণ্ঠে বলল, বাবা, বাবা আমাকে রক্ষা করো বাবা, আমি আমি শেষ হয়ে যাচ্ছি। এমন করে চললে আমার আমার মরা ছাড়ার কোনো পথই রইবে না। আগেই বলেছি, লোকটাকে দেখলেই মনে হয় একটা অজানা ঝড় বয়ে যাচ্ছে তার উপর দিয়ে। এবার তার এমন কথায় আমার অনুমানটা সত্যতা পেল। গুরু বলল, কি হয়েছে? বাবা, বাবা আমার নাম রামলাল। আমার 10 বছরের মেয়েটা মারা গেছে মাসখানেক হলো। মেয়ে মরার শোকে বউটাও বিছানা নিয়েছে, আর দিনও ঘনিয়ে এসেছে। এদিকে এদিকে ব্যবসায় একের পর এক ক্ষতি হয়েই চলেছে। সেই সেই বাবা দাদার রেখে যাওয়া পৈতৃক ব্যবসাটাও আর ধরে রাখতে পারলাম না বাবা। কদিন ধরে আমার আমার ছেলেটার অবস্থাও ভালো নয়। বাড়িতে বাড়িতে একের পর এক অঘটন লেগেই আছে। আর তাছাড়া সে আপনি না গেলে বুঝতে পারবেন না বাবা, আমি আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি বাবা। কথাগুলো বলতে বলতেই রামলালের কণ্ঠ খানিকটা ভারী হয়ে এলো। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার ভালো করে লক্ষ্য করতেই দেখলাম তার ঠিক পিছনেই একটা জমাট বাঁধা কালো ছায়া ঘুরঘুর করছে। গুরু হয়তো বিষয়টা আন্দাজ করেছে। গুরু বলল, চিন্তা করিস না ত্রৈলোক্য, তুমি ওর সাথে যাও, রাতটা কাটিয়ে এসো, তারপর কিছু একটা করছি। ভয় নেই, আমি আছি। কথাটা না বললেও হতো, কারণ গুরুর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল। বিপদ হতে পারে এমন জায়গায় তিনি আমাকে কখনোই পাঠাবেন না, আর পাঠালেও সেসব জায়গাতেই পাঠাবেন যেখান থেকে আমি নিজের ক্ষমতা বলে অক্ষত অবস্থায় ফিরতে পারব। গুরুর কথায় আমি যাবার উদ্যোগ করলেও দেখলাম রামলাল বসেই রইল। বুঝলাম আমাকে সে ভরসা করতে পারছে না। গুরু হেসে বললে, ভয় নেই, সে পারবে। অগত্যা রামলাল উঠে পড়ল। আমিও গুরুর থেকে আশীর্বাদ নিয়ে উঠে দাঁড়ালাম। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখনো সে আমাকে পুরোপুরিভাবে ভরসা করতে পারছে না, কিন্তু তবুও গুরুর কথার আর কোনো উত্তর না করে চলতে শুরু করলাম। দেখলাম সেই জমাট বাঁধা কালো ছায়াটাও পিছু পিছু চলতে লাগলো। পথে বিশেষ কথা হলো না। রামলালের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, বেশ বড় গেরস্ত বাড়ি, কিন্তু বাড়িতে পা দিতেই কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো। মনে হলো পুরো বাড়িটাকে একটা অপশক্তিতে গ্রাস করে রেখেছে। রামলালকে অবশ্য সে কথা বললাম না। আমার এমন অস্বস্তি ভাব দেখে সে প্রশ্ন করল, কি 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 হলো? এমন করে কি দেখছো? হ্যাঁ, বললাম, না কিছু না। এরপর আর কোনো কথা হলো না। আমাকে হাত পা ধোয়ার জল দিয়ে বাড়ির ভেতরের দিকে চলে গেল সে। তারপর বেশ কিছুক্ষণ পরে এসে বলল, চলো, তোমার থাকার ব্যবস্থা করে এসেছি। যে সময়ের কথা বলছি
সেই সময়ে অচেনা পুরুষের বাড়ি ঢোকার অনুমতি ছিল না। বাড়িতে স্ত্রীলোক রয়েছেন, তারা কখন কোন অবস্থায় থাকেন সেটা তো বলা যায় না। আরও বেশ কিছু কারণে বাড়ির ভেতরের অন্দরে প্রবেশ ছিল নিষিদ্ধ। তাই কেউ আশ্রয়ের জন্য এলে বাড়ির সাথে লাগোয়া খোলার ঘরেই সকল ব্যবস্থা করা হতো। কিন্তু কিন্তু রামলালের এমন কথায় খানিক অবাক হয়েই বললাম, সে কি অন্দরে? হ্যাঁ 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 হ্যাঁ, আমার এখন যা অবস্থা তাতে সমাজের নিয়ম নীতি মানাটা বড়ই দুষ্কর হয়ে উঠেছে। আর তাছাড়া রাতের বেলায় খোলার ঘরে থাকাটা নিরাপদ নয়। আমি আর কোনো প্রশ্ন করলাম না। রামলালের সঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করলাম, আর করতেই বুঝলাম গুমোট ভাবটা যেন এখানে আরেকটুখানি প্রকট। সাধারণত গৃহস্থ বাড়ি এমন নিষ্প্রাণ হয় না। বাড়িতে গৃহদেবতা থাকেন, তাই খুব সহজে কোনো অশুভ শক্তি এসে বাসা বাঁধতে পারে না। কিন্তু কিন্তু এখানে এসে আমার পুরো শরীরটা কেমন যেন একটা করে উঠল। কানে বেজে উঠল একটা ভয়ঙ্কর বিপদের ঘণ্টা। রামলালকে আমার অবস্থাটা বুঝতে না দিয়ে বললাম, আচ্ছা, বাড়িতে গৃহদেবতা নেই? আগে আগে ছিল, এখন নেই, চুরি হয়ে গিয়েছে। চুরি হয়েছে? হ্যাঁ, আর তারপর থেকেই একের পর এক বিপদ নেমে আসছে বাড়িতে। খুব দামি ছিল কি? মানে সোনার বা অন্য কোনো মহামূল্যবান কোনো ধাতুর তৈরি ছিল? না, যদিও সেটা আমার পূর্বপুরুষের আমলের জিনিস, তবুও ওটার দাম বলতে গেলে 3-4 টাকার বেশি হবে না। কোনো এক অপশক্তি যে এই বাড়ির চারপাশ ঘিরে আছে সেটা প্রথমেই বুঝতে পেরেছিলাম। এবার যেন ঘটনাটা খানিক আন্দাজও করে ফেললাম। এই কাজটা, আর যাই হোক, এটা যে কোনো মানুষের দ্বারাই সংঘটিত হয়েছে সেটা আর বুঝতে অসুবিধা হলো না। এটাও বুঝলাম যে গৃহদেবতাকে চুরি নয়, বরং সরিয়ে ফেলা হয়েছে যেন ভালোভাবে কার্যসিদ্ধি করা যায়। সাধারণত যে বাড়িতে গৃহদেবতা থাকেন সেখানে খুব সহজে কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটানো যায় না। ফলে যে বা যারা রামলালের ক্ষতি করতে চায় বা করছে সে আগেই সুযোগ বুঝে গৃহদেবতার মূর্তিখানা সরিয়ে ফেলেছে। বললাম, বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই? রামলাল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, না, আমার 7 বছরের একটা ছেলে আছে, কিন্তু তার অবস্থাও ভালো নয়। আমি এই বিষয়ে আর কোনো প্রশ্ন করলাম না। শুধু প্রশ্ন করে মানুষটার ক্ষত আরো রক্তাক্ত করতে ইচ্ছে করছিল না মোটেও। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো সব কথা বললেও রামলাল কিছু তো একটা গোপন করছে আমার থেকে। ততক্ষণে বাইরে অন্ধকার নেমে এসেছে। দেখতে দেখতে চারিদিক ছেয়ে গেল নিকষ কালো অন্ধকারে। আর সেই সঙ্গে আমার ভেতরের অস্বস্তি ভাবটা যেন আরো বাড়তে লাগলো। বারবার মনে হতে লাগলো কিছু একটা ঘটতে চলেছে। কখন ঘটবে জানি না, তবে ঘটবে।
আমি এর আগেও লক্ষ্য করেছি আমার অনুমান খুব একটা ভুল হয় না। এবারও হলো না। খেয়ে দিয়ে তক্তপোষের উপর বসে আছি, রামলালও একটু পরে এসে বসলো পাশে। প্রদীপের লাল আলোয় দেখলাম মানুষটার চোখে মুখে খেলা করছে একটা আতঙ্কের ছাপ। আমি তাকে অভয় দেওয়ার জন্যই নানান কথা বলছি। হঠাৎ বুঝতে পারলাম বাইরে এক তীব্র ঝড়ের সৃষ্টি হয়েছে। ঝড়ের ঝাপটানিতে গাছের ডালপালা যেন মড়মড় আওয়াজ তুলে ভেঙে পড়ছে। সেই সাথে টিনের চালায় ধূপ ধাপ শব্দ। রামলাল আতঙ্ক মাখা কণ্ঠে বলল, ওই যে আজও এসেছে, ওই যে। আমি তাকে কোনো প্রশ্ন না করে ঘটনাটা দেখার জন্য ছুটে বাইরে চলে এলাম। আকাশ পরিষ্কার, ঝড়ের কোনো লক্ষণই নেই, কিন্তু তবুও আশেপাশের বড় বড় গাছগুলো যেন তোলপাড় করছে। আর সেই সঙ্গে দেখলাম একটা জমাট বাঁধা অন্ধকার ঘিরে ধরেছে পুরো বাড়িটাকে। ঝড়ের এমন তাণ্ডব লীলা প্রায় সারা রাত চললেও সকাল হতে হতে সেটা থিতিয়ে গেল। বাইরে এসে অবাক হয়ে দেখলাম কোথায় সে ভাঙা ডালপালা যেগুলো আমি রাতে দেখেছি। না, চোখের ভুল নয়। তাহলে হ্যাঁ, সকালে আশেপাশের লোকজনের থেকে জানতে চাইলে বলল তারা এইসবের কিছুই বুঝতে পারেনি। বুঝলাম রাতে যেটাই ঘটুক না কেন সেটা কেবল এই বাড়িতেই। গুরুর সাথে দেখা করে আবার ফিরে আসবো বলে রামলালের থেকে বিদায় নিয়ে আসার সময় হঠাৎ চোখে পড়ল রাস্তার মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে। সেটাকেই ঘিরে গ্রামের লোকজন নানা কথা বলা বলি করছে। আমি আর সময় নষ্ট না করে শ্মশানের দিকে হাঁটা শুরু করলাম। শ্মশানে গিয়ে দেখলাম গুরু নিভে যাওয়া ধনির সামনে আসন পেতে বসে আছে। আমি যেতেই মৃদু হেসে বলল, এসেছিল? আমি মাথা নাড়তেই গুরু বলল, কোনো এক ব্যক্তি রামলালের অনিষ্ট করার জন্য এমন কোনো সাধকের আশ্রয় নিয়েছে যে কিনা বগলামুখীর সাধনায় সিদ্ধি লাভ করেছে, আর সেই সাধক তার ক্ষমতা দিয়ে একের পর এক অনিষ্ট সাধন করে যাচ্ছে। বগলামুখী? হ্যাঁ, তাহলে তো তুমি ঠিকই ধরেছ। দশমহাবিদ্যার এক হলো দেবী বগলামুখী, শত্রু বিনাশের দেবীও বলা চলে। তাহলে উপায়? মনে রাখবে, একটা জিনিসের যেমন ভালো দিক থাকবে তার খারাপ দিকও কিন্তু থাকবে। বিপদ আসলে সেই বিপদ থেকে উদ্ধারের পথও কিন্তু তৈরি হয়ে যায়। আমি রাতে যজ্ঞে বসেছিলাম, উপায় একটা স্থির করেছি বটে, কিন্তু সেটা মোটেও সুখকর হবে বলে মনে হয় না। জানো তো, সাধক যদি তার ক্ষমতা নিজের স্বার্থে ভুল পথে প্রয়োগ করে আর সেই কাজে যদি সিদ্ধি না আসে, তাহলে সেটা সাধকের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে পারে সাধকের দিকে, এমনকি মৃত্যু পর্যন্ত। কোনো কিছুই অস্বাভাবিক নয়। কিন্তু রামলাল নিহাতি ভালো মানুষ, এমন ক্ষতি করে সেই সাধকের লাভই বা কি হবে? সাধনার ফলে অর্জিত ক্ষমতাই কখনো কখনো সাধককে অহংকারী করে তোলে। জানো তো, প্রবাদ আছে, সাপুরের মৃত্যু কিন্তু সাপের হাতেই। তাছাড়া সাধক নিজে থেকে হয়তো কাজটা করেনি, বরং তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। সে যাই হোক, আমাকে কিন্তু এক জায়গায় যেতে হবে। তারপর আমাকে কয়েকটি গোপন বিদ্যা শিখিয়ে দিয়ে
3 দিন পর আবার এখানেই ফিরবে বলে চলে গেল। যাওয়ার সময় বলল, শোনো, তোমাকে যা যা শিখিয়ে দিলাম সেভাবেই কাজ করো। আশা করি তুমি পারবে। তাছাড়া তোমাকে আমি আমার শক্তির কিছুটা অংশ দান করে যাচ্ছি, কাজেই তোমার ভয়ই নেই। বিপদ যদি হয় তাহলে তার থেকে রক্ষার পথও খুলে যাবে, সে নিয়ে ভাবতে হবে না। এই বলে গুরু চলে গেল। আমিও রওনা দিলাম রামলালের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখলাম রামলাল বাইরের উঠানে বসে আছে, আর তার পাশেই বসে একটা রোগাটে 7 বছরের ছেলে। বুঝলাম এটাই রামলালের ছেলে। আমাকে দেখেই রামলাল উঠোন থেকে নেমে পড়ল, বলল, তিনি আসলেন না? বুঝলাম আমার উপর তার বিশ্বাসটা এখনো পুরোপুরিভাবে আসেনি। এমন অবস্থায় থাকলে আমারও ঠিক তেমনই মনে হতো হয়তো। তাই এই বিষয়ে মন খারাপও করলাম না, আর কোনো কথাও বাড়ালাম না। বললাম, না, গুরু আসবে না। এক কাজ করো তো, আমাকে কাগজ আর কলম দাও, কিছু জিনিসের নাম লিখে দিচ্ছি, সেগুলো বাজার থেকে নিয়ে এসো। বাকিগুলো আমি নিজেই জোগাড় করে নেব। রামলালকে বাজারের ফর্দ করে দিতেই সে চলে গেল। আমিও গ্রামের এই দিক ওই দিক ঘুরে ঘুরে হোমের বাকি উপকরণগুলো জোগাড় করতে বেরিয়েছি। হঠাৎই পথের মধ্যে শুনতে পেলাম একজন আমার পিছন থেকে বলে উঠল, তুমি বুঝি সেই লোক? তো সাধনার কতটুকুই বা জানো তুমি? পিছন ফিরতেই দেখলাম একজন দীর্ঘদেহী লোক আমার দিকে এগিয়ে এসেছে। পরনে সাধারণ গ্রাম্য পোশাক হলেও গলায় একটা উত্তরীয়। এমন উত্তরীয় বিশেষ করে কাপালিকরাই ব্যবহার করে, কিন্তু এই লোককে দেখে তো তেমনটা মনে হয় না। বললাম, আমি সেই লোক বলতে? লোকটা ততক্ষণে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শান্ত অথচ কর্কশ কণ্ঠে বলে উঠল, সবাই বলা বলি করছে এক পুচকে সাধক নাকি এসেছে রামলালের বাড়িতে। বুঝলাম এরই মধ্যে আমার আসার ঘটনাটা অনেকের কানেই পৌঁছে গেছে। বললাম, হ্যাঁ। তাতে কি, রাতে হোমযজ্ঞের ব্যবস্থা হবে বুঝি? এই প্রশ্নের উত্তর দিলাম না। কেন জানি লোকটাকে আমার ভালো লাগলো না। তার কথা বলার ধরনটাও কেমন যেন মোটের উপর সুবিধার নয়। লোকটা হয়তো আরো কিছু একটা কথা বলতে যাবে, তার আগেই দেখলাম রাস্তায় উল্টো দিক থেকে রামলাল হাতে বাজারের ব্যাগ নিয়ে ফিরে আসছে। রামলালকে দেখেই লোকটার মুখ রাগে ঘৃণায় নীল হয়ে গেল। চাপা কণ্ঠে বলল, বেশ, হোক হোম। বলেই লোকটা হাঁটা শুরু করলো। দেখলাম রামলালের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। কাছে আসতেই বলল, সে কি, রঘুপতি এখানে কি করছিল? আর তোমাকে কি বললো কি? এই রঘুপতিকে? এই গ্রামেরই লোক, তবে সম্প্রতি গ্রামে ফিরেছে। লোকমুখে শোনা যায় রঘুপতি নাকি এতদিন তন্ত্র সাধনা করত। ভয়ঙ্কর লোক। এই গ্রামের কারোর সাথে সদ্ভাব নেই। সবাই ওকে এড়িয়ে চলে। বুঝলাম এই রঘুপতি একজন কাপালিকই বটে।
বললাম, তোমার সাথে কোনো ঝামেলা হয়েছিল নাকি? কই কই না তো। ঝামেলা আবার কিসের? আর কারোর সাথে? দেখো, সমাজে চলতে গেলে তো একটু আধটু সবার সাথেই এমন হয়, সেগুলো কেই বা মনে রাখে? আর তাছাড়া রাখার দরকারই বা কি? রাগ পুষে রাখলে ক্ষতি ছাড়া উপকার তো আর হয় না। মনে মনে বললাম, রামলাল, তুমি হয়তো সেসব ছোটখাটো বিষয়গুলো এড়িয়েই চলো, কিন্তু সবাই তো আর তোমার মতো নয়। কিছু মানুষ টুকরো টুকরো রাগ জমিয়ে রাখে পাহাড় হবার অপেক্ষায়। মুখে বললাম, বেশ বেশ, তা যা বলেছি সব এনেছ তো? হ্যাঁ, তা এনেছি, কিন্তু এতে কাজ হবে তো? আশ্বস্ত হয়ে বললাম, হবে। সারাদিন ধরে যজ্ঞের নানান উপাচার সাজিয়ে বসেছি। একটু পরেই শুরু হবে হোম যজ্ঞ, কিন্তু যখনই ধুনির আগুন জ্বালতে যাব, ঠিক তখনই একটা দমকা হাওয়া এসে প্রদীপটা নিভিয়ে দিল। এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও যখন আগুন জ্বালাতে আর পারলাম না, তখন রামলালের দিকে তাকিয়ে দেখি তার কপালে ঘাম জমতে শুরু করেছে, বিন্দু বিন্দু ঘাম। বিষয়টা আমিও ঠিক বুঝে উঠতে পারলাম না। ধুনির আগুন না জ্বালাতে পারলে তো যজ্ঞ হবে না, আর যথা সময়ে যজ্ঞের কাজ শেষ করতে না পারলে ঠিক কেমন বিপদ হতে পারে সে সম্পর্কে আমার ধারণা না থাকলেও সেটা যে মোটেও ভালো কিছু হবে না, সেটা আমার মতো লোকের পক্ষে বুঝতে অসুবিধা হবার কথা নয়। এইদিকে যতবারই আগুন জ্বালাতে যাচ্ছি, ঠিক ততবারই কোথা থেকে যেন একটা দমকা বাতাস এসে নিভিয়ে দিচ্ছে ধনির আগুন। আমি ত্রৈলোক্যনাথ, ছোটবেলা থেকেই শ্মশানে, গুরু তো বটেই, তাছাড়াও বিভিন্ন সাধুর সঙ্গে কেটেছে। ভয়ঙ্কর সব পরিস্থিতিতেও আমার চেতনা ঠিকঠাকই কাজ করে। অগ্নিদেবের আরাধনা করেও যখন আগুন জ্বলল না, তখন খানিকটা দমেই গেলাম। কিন্তু গুরু বলেছিল, বিপদ যেভাবে আসবে সেই বিপদ থেকে উদ্ধারের পথ একইভাবে খুলে যাবে। এদিকে যজ্ঞের লগ্ন পেরিয়ে যাচ্ছে, কিন্তু উদ্ধারের পথ কোথায়? যজ্ঞের আসন সাজিয়ে যখন এইসবই ভাবছি, তখন হঠাৎই নাকে একটা সুগন্ধ এসে লাগলো। বুঝলাম ঘরের ভেতর কেউ ধূপ জ্বালিয়েছে, হয়তো রামলালের অসুস্থ স্ত্রী। আর তখনই হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। মনে পড়ল অনেক দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা। একজন সাধক যখন সিদ্ধি লাভের জন্য শেষবারের মতো সাধনার সব উপকরণ প্রস্তুত করে শুভ লগ্নে ধুনির আগুন জ্বালাতে যাবে, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটেছিল। এই তন্ত্রের প্রক্রিয়াকে বলা হয় অগ্নিবাণ, অর্থাৎ যার উপরেই বাণ নিক্ষেপ করা হবে সে নির্দিষ্ট একটা সময়ে আগুন জ্বালাতে অক্ষম হয়ে পড়বে। তাড়াতাড়ি বললাম, তুমি ধুনিতে আগুন দাও তো, ভয় নেই, কিছু হবে না। আমার কথা শুনে
রামলাল খানিকটা অবাক হলো। তার কাঁপা কাঁপা হাতে ধুনিতে আগুন দিতেই ঘি ভেজানো চন্দন কাঠ জ্বলে উঠল দাউ দাউ করে। বুঝলাম সেই সাধকের মতো যজ্ঞের কাজে বাধা দেওয়ার জন্য এমনই কেউ একজন আমার উপর অগ্নিবাণ নিক্ষেপ করেছে, যে কিনা জানতো এই যজ্ঞের কথা। কিন্তু কে? রঘুপতি কি? এমনটা হওয়া মোটেও অস্বাভাবিক নয়। শুরু করলাম যজ্ঞের যাবতীয় কাজকর্ম। জানি গৃহযজ্ঞে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হয় না, তবুও বাড়িটাকে অদৃশ্য মন্ত্র বলে বেঁধে দিয়েছিলাম। যদি যজ্ঞে বাধা দেওয়ার জন্য কোনো অপশক্তি আসে, তবে সে এই মায়াগণ্ডির ভেতরে প্রবেশ করতে পারবে না। বেশ কিছুক্ষণ নির্বিঘ্নেই কেটে গেল, কিন্তু হঠাৎই লক্ষ্য করলাম একটা জোরালো বাতাস বইতে শুরু করলো গণ্ডির বাইরে, আর সেই সাথে একটা জমাট কালো অবয়ব যেন এদিকেই ছুটে আসছে, কিন্তু গণ্ডির ভেতরে ঢুকতে পারছে না। এক মনে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। বেশ কিছুক্ষণ এমন বিভৎস তাণ্ডব লীলা চলল। একবার তো দেখলাম গণ্ডির বাইরে দাঁড়িয়ে আছে হাজার হাজার প্রেতের দল। তারা যেন আমাদের দিকে তাকিয়ে নৃত্য করছে। বনের সব হিংস্র পশুরা এসেছে আমাদের যজ্ঞে বাধা দিতে, কিন্তু গণ্ডির ভেতরে ঢুকতে না পেরে হুঙ্কার ছাড়ছে। পাশে তাকিয়ে দেখলাম রামলাল অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। চোখের সামনে এমন সব বিভৎস দৃশ্য দেখার পর যে কারোরই চেতনা লোপ পাওয়ার কথা, সেই সময় আমার বুক যে একটি বারের জন্যেও কেঁপে ওঠেনি তা বলবো না। কিন্তু আমি জানি যে তারা যতই চেষ্টা করুক না কেন, গণ্ডির ভেতরে ঢুকে আমার অনিষ্ট করতে পারবে না। এক মনে চালিয়ে গেলাম বীজ মন্ত্রের জপ। এমন সময় দেখলাম আকাশ থেকে খুলে গেছে একটা প্রবেশ পথ, আর সেই পথেই নেমে আসছে এক বিকট মূর্তি। সেই সঙ্গে এক ভয়ঙ্কর ঝড় যেন সব ওলট পালট করে দেবে। গাছের বড় বড় ডাল মড়মড় শব্দে ভেঙে পড়ছে চারদিকে। চোখ বন্ধ করে নিলাম, উচ্চ স্বরে পড়তে লাগলাম বীজ মন্ত্র। কানে আসছে চিৎকার চেঁচামেচি। একবার তো শুনলাম আমার মৃতা মা স্বয়ং এসে দাঁড়িয়েছে গণ্ডির পাশে, বলছে দ্বার খুলে দেওয়ার জন্য। এত বছর পর আমার সেই মমতাময়ী মা এসে দাঁড়িয়েছে আমার সামনে। মনটা কেমন যেন করে উঠল, আর তৎক্ষণাৎ মনে পড়ল গুরুর কথা। সাধনা হোক বা যজ্ঞ, সেটা বন্ধ করার জন্য হাকিনী, যোগিনী, পিশাচিনীরা বিভিন্ন রূপ ধারণ করে এসে দাঁড়াবে সাধকের সামনে। সাধক সে মায়ায় যদি একবার পড়ে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। আরো জোরে উচ্চারণ করতে লাগলাম বীজ মন্ত্র। চোখটা অবশ্য খোলাই রইল, আর তখনই দেখলাম
আমার সেই মমতাময়ী মায়ের মুখটা চিরে যাচ্ছে কালো দাগে, আর দেখতে দেখতেই তা পরিণত হলো এক বীভৎস মূর্তিতে। পরনে সাদা কাপড়, গণ্ডির চারিদিক ঘুরে ঘুরে যেন বিকট নৃত্য শুরু করেছে। সারা রাতটা এমন ভাবেই চলল। যজ্ঞ শেষ হবে তার একটু আগেই লক্ষ্য করলাম ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো প্রেতের দল। সেই সঙ্গে ফিরে যাচ্ছে হিংস্র বনের পশুরাও। কেবল যে দাঁড়িয়ে রইল সে একজন নারী মূর্তি, পরনে সেই সাদা কাপড়। চেহারাটাও এবার আর আগের মতো ভয়ঙ্কর নেই, বরং বরং এবার কেমন যেন মায়াময়ী হয়ে উঠেছে। কিছুক্ষণ পর সেই মূর্তিও মিলিয়ে গেল বাতাসে। চারিদিক শান্ত হলো। হোম যজ্ঞ শেষ করে আসন থেকে উঠে রামলালের দিকে এগিয়ে গেলাম। বাঁশের খুঁটি থেকে খানিকটা জল চোখে মুখে ছিটিয়ে দিতেই ধীরে ধীরে চোখ খুলল রামলাল। তারপর ব্যস্ত ভঙ্গিতে তাকালো চারিদিকে। বললাম আর ভয় নেই, বিপদ কেটে গেছে। নাও, এই পাত্র থেকে কিছুটা জল ওই ধুনিতে ঢেলে দাও। রামলাল কঠিন নামতা আমতা স্বরে বলল, আমি? কথাটা বলেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। বললাম, হ্যাঁ, ধুনির আগুন যে জ্বালায় তাকেই সেটা নেভাতে হয়, এটাই নিয়ম। ভয় নেই, আশা করি বিপদ কেটে গেছে, কিন্তু কতটুকু কেটেছে সেটা নিশ্চিত করে বলতে পারি না। হয়তো সকালবেলা কোনো দুঃসংবাদ শুনতে হতে পারে। দুঃসংবাদ? কেমন দুঃসংবাদ? সেটা তো এখনই বলতে পারছি না। নাও, যজ্ঞের পর বেশিক্ষণ ধুনি জ্বালিয়ে রাখতে নেই। রামলাল পাত্র থেকে জল ঢেলে ধুনিটা নিভিয়ে দিলে তার হাতে খানিকটা হোমের ছাই দিয়ে বললাম, এটা রাখো, সকালবেলা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিও। আমিই পারতাম, কিন্তু এক্ষেত্রে গৃহস্বামীকেই কাজটা করতে হয়। রামলালের হাতে হোমের ছাই দিয়ে যজ্ঞের শেষ কাজটুকু করে উঠতে উঠতে সকাল হয়। চোখে মুখে জলের ছিটে দিয়ে ঘরের ভেতর এসে বসেছি। দেখলাম রামলাল একটা ঘটিতে করে কাঁচা দুধ নিয়ে এলো। বললাম, তুমি খেয়েছো? আগে না, তুমি খাও, তারপর আমি খাবো। ঘটিটা হাতে নিয়ে দুধটুকু খেয়ে তারপর ঘটিটা বাড়িয়ে দিতে দিতে বললাম, বেশ, এখন তাহলে আমি যাই, সকাল তো প্রায় হয়েই এলো। সে কি, চলে যাবে? তাছাড়া ওই দক্ষিণ... না, ওটি নিতে অনুরোধ করো না, গুরুর বারণ আছে। বেশ, নাই বা নিলে সেটা, কিন্তু একটা অনুরোধ করব। অনুরোধ? কি অনুরোধ? তুমি বলছিলে না একটা দুঃসংবাদ আসতে পারে। তুমি আমার থেকে অনেক ছোট, তবুও হাত জোর করে অনুরোধ করছি, যতক্ষণ না কোনো ভালো মন্দ খবর আসছে ততক্ষণ এখানেই থেকে যাও। এবার আর না থেকে উপায় রইল না। বুঝলাম রামলালের ভয়টা এখনো পুরোপুরি কাটেনি, আর তাই আমাকে ছাড়তে চাইছে না। বললাম, বেশ, তাই হবে, এ বেলাটা না হয় থেকেই যাই।
আমার উত্তর শুনে খুশি খুশি মুখে বাইরে বেরিয়ে গেল রামলাল। সারাটা রাত জেগে যজ্ঞ করাতে আমারও খানিকটা তন্দ্রা তন্দ্রা ভাব এসেছে। তাই ভাবলাম একটু একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, দরজা খুলে কেউ প্রবেশ করতেই তন্দ্রা ছুটে গেল। তাকিয়ে দেখি হন্তদন্ত হয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে রামলাল। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বললাম, এ কি হয়েছে? তুমি ঠিকই বলেছিলে, একটা দুঃসংবাদ আছে। রামলালের মুখে সেই কথাটা শোনার জন্য ভেতরে ভেতরে নিজেকে তৈরি করে নিলাম। সে বলল, রঘুপতি আর মতি হাজরা অপঘাতে মারা গেছে। রঘুপতি লোকটাকে আমি চিনতাম, কিন্তু মতি হাজরা লোকটা আবার কে? প্রশ্ন করাতে রামলাল বলল, মতি হাজরা আমাদের এই গ্রামের লোক। তার সাথে আমার একটা জমি নিয়ে মামলা চলছিল বেশ কিছুদিন ধরে। পরে অবশ্য হাকিমের রায় আমার দিকেই হয়, কিন্তু এর জন্য সে... কথাটা শেষ করতে পারে না রামলাল। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। শান্ত কণ্ঠে বললাম, রামলাল, তুমি নিজে সজ্জন হতে পারো, কিন্তু সবাই যে তোমার মতো সজ্জন হবে সেটা ভাবাও অন্যায়। যদি তাই হতো তাহলে কি এই দিন দেখতে হতো? সে যাই হোক, তারা তাদের পাপের শাস্তি পেয়েছে, এটাই অনেক। এবার আমি উঠি, বেলা তো গড়িয়ে গেল। সে কি, দুমুঠো ভাত মুখে দেবে না? না রামলাল, আমাকে যেতে হবে। পুরো ঘটনাটা বলেই ত্রৈলোক্যনাথ একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর ধরা ধরা কণ্ঠে বললেন, হিংসা, ঘৃণা, ক্ষোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে দেখলে তো। আমি মুখে কিছু বললাম না, মাথা নাড়লাম। জানি না ত্রৈলোক্যনাথ আমার উত্তর পেলেন কিনা। বললেন, বেশ, আজ তাহলে উঠি। ত্রৈলোক্যনাথ উঠতেই যাবে তার আগেই অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি জানতে চাইলেন না তারা কিভাবে মারা গেল? দেখলাম আমার প্রশ্ন শুনে ওনার ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠেছে ধীরে ধীরে। বললেন, গুরুর কথাগুলো ভুলে যাওনি নিশ্চয়ই? মনে মনে ভাবতে লাগলাম, না, ভুলিনি মোটেও। ক্ষমতার অপব্যয় মৃত্যু ডেকে আনতে পারে বটে, যেমন অতি বিলাসিতায় আমাকে টেনে এনেছে এই নির্জন আশ্রমে। আমি আর থাকলাম না আশ্রমে। এরই মধ্যে মাথায় একটা পরিকল্পনা চলে এসেছে। গতকাল যেখানে ট্রেন দাঁড়িয়েছিল সেখানে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিষয়টা মনে মনে সাজিয়ে নিচ্ছি। হঠাৎই কানে বেশ কয়েকবার ঢং ঢং করে ঘন্টার আওয়াজ ভেসে আসলো। বুঝলাম ত্রৈলোক্যনাথ কোনো এক নাম না জানা দেবীর পূজায় মগ্ন। তারই ঘন্টার শব্দ ভেসে আসছে কানে। না, আর দেরি করা চলবে না, কারণ ত্রৈলোক্যনাথ আসার সময় বলেছেন এখানের সবচেয়ে কাছের স্টেশনটাও প্রায় 10 ক্রোশ দূরে। সেখান থেকেই কলকাতার ট্রেন পাওয়া যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কলকাতায় ফিরতে হবে আবার, সেই জীর্ণ পুরনো বাড়িতে। আশা করি কোনো সমস্যা হবে না। একটা মানুষ 2-1 দিনের জন্য কোথাও যেতেই পারে, এটা নিয়ে কেউ আমাকে নিয়ে কোনো কটু কথা বলবে কি? বলা তো উচিত নয়। কিন্তু আমি যে কাজটা করতে চলেছি তাতে ত্রৈলোক্যনাথের কী মত থাকতে পারে সেটা জানি না।